হ্যালো স্টুডেন্টস, আমি আকাশ শাহ সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকের সেশনে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ আর ক্ষতি এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। আমি এর আগেও প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের ওপর বেস করে 3টে ভিডিও করেছি। তো আজকে এটা আমার 4 নম্বর ভিডিও প্রফিট অ্যান্ড লসের ওপর বেস করে। তো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। দেখো, আজকের ক্লাসে সবার প্রথম কোশ্চেন হচ্ছে, টাকায় 33টা পেয়ারা বিক্রি করে 1% ক্ষতি হয়, টাকায় কটা পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা দু রকমভাবে সলভ করব। এক হচ্ছে আমরা বেসিক পদ্ধতি অনুযায়ী সলভ করব, যে বেসিকভাবে কিভাবে এটাকে সলভ করা যায়। আর দ্বিতীয়ত আমরা শিখব যে এক্সাম হলে আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব, অর্থাৎ এক্সাম হলে আমরা কত সহজে আর কত তাড়াতাড়ি এই প্রবলেমটাকে সলভ করব। তো সবার প্রথমে আমি বেসিক পদ্ধতি ধরে অঙ্কটা করছি, যাতে অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয় যে আমরা অঙ্কটা কী বলতে চেয়েছে আর অঙ্কটা কীভাবে আমরা এর প্রবলেমটা সলভ করব। তো দেখো, বলেছে টাকায় 33টা পেয়ারা বিক্রি করে, অর্থাৎ 33টা পেয়ারা 1 টাকাতে বিক্রি করছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 33টা পেয়ারার এসপি কত টাকা, না 33টা পেয়ারার এসপি হলো আমাদের 1 টাকা। তোমরা জানো যে এসপি থেকে সিপি যদি আমাদের বার করতে হয়, কোনো বস্তুর যদি এসপি দেওয়া থাকে আর তার থেকে যদি সিপি বার করতে হয় তাহলে কি করতে হয়। আর দেখো, প্রথমে যদি এসপি থেকে আমরা সিপিতে আসি তাহলে কি করতে হয়। প্রথমে আমাদের যে টাকাটায় বিক্রি করা হয়েছে সেই টাকাটাকে আমরা লিখি, তারপরে আমাদেরকে একটা প্রফিট পার্সেন্ট বা একটা লস পার্সেন্ট অর্থাৎ ক্ষতির পরিমাণ বা লাভের পার্সেন্টেজ দেয়া থাকে। দেখো, এখানে বস্তুটা বিক্রি করে তার 1% ক্ষতি হয়েছে। তাহলে এর থেকে আমরা কিভাবে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বের করব, তার জন্য আমাদের কি করতে হয়, আমরা ওপরে 100 দিয়ে গুণ করি, আর নিচে যেটা করি সেটা হলো 100 থেকে যে পরিমাণ ক্ষতি বা লাভ হচ্ছে সেটা যোগ অথবা বিয়োগ করি। ক্ষতি হচ্ছে সেহেতু আমরা বিয়োগ করবো, আর আমাদের এখানে ক্ষতি হচ্ছে 1%, তাই আমরা 100 থেকে 1 বিয়োগ করে আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম, অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, বলছে যে টাকায় কটা পেয়ারা বিক্রি করলে তার 21% লাভ হবে, অর্থাৎ তার 21% লাভ হবে। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে এটা আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার আমাদেরকে বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আবার যদি আমাদেরকে বিক্রয় মূল্য বার করতে হয়, অর্থাৎ এসপি যদি বার করতে হয়, তাহলে আমরা কি করব না, ক্রয় মূল্য দেওয়া থাকলে এবং কোনো প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট দেওয়া থাকলে বিক্রয় মূল্য কী করে করতে হয় না, তার জন্য আমাদেরকে ক্রয় মূল্যটা লিখে নিতে হয়। দেখো, আমাদের এখানে ক্রয় মূল্য 1 গুণ 100/99, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এরপরে আমাদের যেটা করতে হবে, এর থেকে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য করতে গেলে 100 দিয়ে নিচে 100 আসে, নিচে 100 আসে, আর ওপরে যে 100-র সাথে যে পরিমাণ টাকাটা অর্থাৎ যে পরিমাণ পার্সেন্টেজ তার প্রফিট বা লস হয়েছে সেটা যোগ অথবা বিয়োগ হয়। দেখো, আমাদের এখানে বিক্রি করে বলছে 21% লাভ হবে, তাই এখানে যোগ 21। এইভাবে আমরা বের করে নিই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত দাঁড়াচ্ছে, দেখো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হয় 100/99 ইন্টু 121/100। তাহলে এই 100 আর এই 100 কেটে দাও, 99 আর 121 অর্থাৎ 9 ইন্টু 11, তাহলে 11/9 টাকা। এটা হলো 33টা পেয়ারার কী বেরোচ্ছে না, 33টা পেয়ারার বিক্রয় মূল্য। তাহলে আমাদেরকে 33টা পেয়ারার বিক্রয় মূল্য কত টাকা বেরোচ্ছে না, 33টা অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে 33টা পেয়ারার বিক্রয় মূল্য হচ্ছে 11/9 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি 11/9 টাকায় সে 33টা পেয়ারা তাকে বিক্রি করতে হচ্ছে 21% লাভের জন্য। কিন্তু আমাদের এখানে কি বলেছে, সে টাকায় কটা পেয়ারা বিক্রি করবে, অর্থাৎ আমাদেরকে বলেছে 1 টাকায় কতগুলো পেয়ারা সে বিক্রি করবে, 1 টাকায় কতগুলো পেয়ারা সে বিক্রি করবে। তাহলে এখান থেকে আমরা কীভাবে বের করব, 33/11/9, এটা যদি ক্যালকুলেশন করো দেখো কত হচ্ছে 3, তাহলে উল্টে গেলে 3 নং 27, তাহলে আমাদের 1 টাকায় 27টা পেয়ারা বিক্রি করতে হবে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, যে 1 টাকায় তাকে 27টা পেয়ারা বিক্রি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো আমরা বেসিক পদ্ধতি ধরে কিভাবে করলাম। দেখো, আমি আবার রিপিট করছি
বেসিক পদ্ধতি ধরে আমাদেরকে বলে দিয়েছে 1 টাকায় 33টা পেয়ারা বিক্রি করেছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার বিক্রয় মূল্য অর্থাৎ তার এসপি হলো 1 টাকা। 33টা পেয়ারার বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 33টা পেয়ারা বিক্রি করে তার 1% ক্ষতি হয়েছে, তাহলে আমরা সেখান থেকে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস পেয়ে গেলাম। এরপরে বলেছে কত টাকায় অর্থাৎ টাকায় কটা পেয়ারা বিক্রি করলে তার 21% লাভ হবে। তা আমরা এখান থেকে প্রথমে বের করে নিই যে 33টা পেয়ারা বিক্রয় কত টাকায় বিক্রি করলে তার 21% লাভ হবে, সেটা আমরা এখান থেকে বের করে নিলাম। তো আমাদের এসপি কত বেরোলো না, এসপি বেরোলো 11/9, অর্থাৎ এখানে দেখো এটা কত বেরোলো, এটা বেরোলো হচ্ছে আমাদের 11/9 টাকা। 11/9 টাকায় তাকে বিক্রি করতে হচ্ছে, 11/9 টাকায় তাকে বিক্রি করতে হচ্ছে। (11/9 টাকায় তাকে বিক্রি করতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 33টা পেয়ারার বিক্রয় মূল্য 11/9 টাকা। তাহলে আমরা এখান থেকে সেইভাবে লিখে নিলাম যে 33টা পেয়ারার বিক্রয় মূল্য 11/9 টাকায় 33টা পেয়ারা সে বিক্রি করে। তাহলে আমাকে এখানে বের করতে হবে 1 টাকায় কটা পেয়ারা তাকে বিক্রি করতে হবে। দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম যে 1 টাকায় কত পেয়ারা বিক্রি করতে হবে না, 33/11/9 ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে 27টা। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার পেয়ে গেলো 33 হচ্ছে 1 টাকায় তাকে 27টা পেয়ারা বিক্রি করতে হবে। এই হলো বেসিক পদ্ধতি। তাহলে দেখো এক্সামে যদি এই ধরনের প্রবলেমগুলো আছে তাহলে কি আমাদের এত কিছু ডিটেলস লিখতে হবে? কখনোই না, আমরা খুব সহজে এই অঙ্কগুলোকে সলভ করব। তো দেখো আমরা কিভাবে এই প্রবলেমগুলোকে এক্সামের সময় সলভ করব। দেখো সবার প্রথমে আমরা কোয়ান্টিটি আর রুপিসগুলোকে আলাদা করে নেব। তা এখানে দেখো আমাদের কোয়ান্টিটি আর রুপিসগুলোকে আমরা আলাদাভাবে লিখে নেব, কোয়ান্টিটি এবং রুপিস। এরপরে যেটা করব, দেখো প্রথম লাইনে বলেছে 33টা পেয়ারা 1 টাকায় সে বিক্রি করেছে, অর্থাৎ কোয়ান্টিটি আমার হচ্ছে কত 33, অর্থাৎ 33টা পেয়ারা সে বিক্রি করছে কত টাকায় না, সে বিক্রি করছে 1 টাকায়। এরপরে যে কাজটা করব বলছে প্রথমে যেটা হবে অর্থাৎ প্রথমে সে লাভ করবে বা লস করবে, কিছু একটা সে করবে, অর্থাৎ কিছু পার্সেন্ট লাভ করবে বা কিছু পার্সেন্ট ক্ষতি করবে। তাই এখানে দেখো সে প্রথমে 1% ক্ষতি করেছে, অর্থাৎ 1% ক্ষতি করেছে মানে আমরা বলতে পারি সে 100 টাকার জিনিস 99 টাকাতে বিক্রি করেছে। 1% ক্ষতির অর্থই এটা। এবার দেখো সে প্রথমে ক টাকা, তাহলে 100 টাকার উপর বেস করে আমরা যেহেতু করছি, তাহলে 100 টাকায় ক টাকা ক্ষতি করছে 99 টাকা। আর আমাদের এটা কি বেরিয়েছে 1 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা সবার প্রথমে যেটা করব যে 100/99। এরপরে দেখো বলবে যে 1 টাকায় কটা পেয়ারা বিক্রি করলে তার 21% লাভ হবে, অর্থাৎ লাভ বা লোকসান কিছু একটা এরপরে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে 100 টাকা যদি জিনিসটার ক্রয় মূল্য হয় তাহলে সে বিক্রি করবে কত টাকায়, 21% লাভে বিক্রি করবে মানে 121 টাকায় বিক্রি করবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 100 নিচে চলে আসছে যে 100 টাকায় ক্রয় করলে 121 টাকায় বিক্রি করবে। এবার সাজিয়ে নাও, এরপরে ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে 100 আর এই 100 কেটে যাচ্ছে, তাহলে তারপরে কত কাটছে 11 দিয়ে 11 11 121 আর এখানে থাকছে 9। এরপরে যেটা হচ্ছে এই 11-এর সাথে একটু ভালো করে খেয়াল করবে আমি কোনগুলোর সাথে কোনগুলো কাটাকাটি করছি। তাহলে 11 থেকে যদি 33 কাটো তাহলে কত দাঁড়াচ্ছে হচ্ছে 3। এরপরে দেখো এই 9কে যদি এখানে 3 দিয়ে যদি গুণ করো অর্থাৎ এখান থেকে 1/9 দাঁড়াচ্ছে, তাই তো। দেখো আমি ডিটেলসে করিয়ে দিই, তাহলে এখান থেকে আমার কত দাঁড়াচ্ছে ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3 আর রুপিসের ঘরে কত আছে 1/9। তাহলে এই নিচের 9 এই পাশে চলে আসলে গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে যদি 9 গুণ করে দাও অর্থাৎ এই 9 এখানে চলে আসছে গুণ হয়ে, তাহলে আমরা এখান থেকে 9টা কেটে দিচ্ছি, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে কত 1টা, তাহলে কত হচ্ছে কোয়ান্টিটি হয়ে যাচ্ছে 27 আর আমাদের রুপিস কত হচ্ছে রুপিস হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সে যে ওই ব্যক্তি 1 টাকায় 27টা পেয়ারা বিক্রি করবে, আর এটা হয়ে গেল অ্যান্সার যে ওই ব্যক্তি 1 টাকায় 27টা পেয়ারা বিক্রি করবে। তো দেখো পরীক্ষার সময় তোমরা আরও সহজভাবে করতে পারো। এখানে দেখো এই 100 আর এই 100 কেটে যাচ্ছে, তাহলে আমরা রুপিসের ঘরে কিভাবে লিখব, দেখো রুপিসের ঘরটাকে আমরা এইভাবে লিখব যে আমি আরেকটা জায়গায় করছি যে কোয়ান্টিটি তোমরা যেটা লিখলে যে কোয়ান্টিটি কত
আর রুপিস আমরা আলাদা করে দিচ্ছি। তাহলে কোয়ান্টিটির ঘরে আমরা লিখব কত, 33। ক টাকায় বিক্রি করছে, 1 টাকা। এরপরে দেখবে এই ধরনের কোশ্চেনগুলোতে বলা থাকবে সবসময় যে সে প্রথমে কিছু পার্সেন্ট লাভ বা কিছু পার্সেন্ট লস সে করছে, তাহলে আমরা সেইটাকে বাদ দিয়ে দেবো। যেমন দেখো এখানে সে কিছু পার্সেন্ট লস বা কিছু পার্সেন্ট লাভ করবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে লাভ বা লস করে সেটাকে আমরা নিচে লিখব। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সে 1% লস করছে, অর্থাৎ জিনিসটা সে 99 টাকায় বিক্রি করছে। এরপরে দেখবে যে তোমাদের দ্বিতীয় ক্ষেত্রেও আবার কিছু পার্সেন্ট লাভ বা কিছু পার্সেন্ট লসের কথা বলা থাকবে। তাই দ্বিতীয় ক্ষেত্রে যে পার্সেন্টটা লস বা লাভ থাকবে সেটা আমরা ওপরে লিখব। এখানে যেহেতু 21% লাভ আছে তাই আমরা ওপরে লিখে দিলাম 121। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। দেখো 11 আর নিচে থাকছে হচ্ছে 9, আর এই 11 দিয়ে যদি 33কে কাটো তাহলে হয় কত, 3। 9 দিকে যদি গুণ হয়ে যায় তাহলে হয়ে যায় 27। তাহলে পরে আমরা বলতে পারি যে বস্তুটা 1 টাকায় 27টা পেয়ার আসে বিক্রি করবে, যে 1 টাকায় 27টা পেয়ার আসে বিক্রি করবে, তবেই তার 21% লাভ হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে এক্সাম হলে আমরা এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করব। তো চলো এরপর আর একটা প্রবলেম আমরা সলভ করি, তাহলে এই ডাউটটা তোমাদের যা আছে তা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো পরের অঙ্কটা বলেছে টাকায় 6টা লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, টাকায় কটা লেবু বিক্রি করলে 20% লাভ হবে। তা সবার প্রথমে আমাদের যেটা করে নিতে হবে যে কোয়ান্টিটি আর রুপিসগুলোকে আমরা আলাদা করে নেব। তাহলে এখান থেকে আমরা কোয়ান্টিটি আর রুপিসগুলোকে আলাদাভাবে লিখে নিচ্ছি। তা আমার কোয়ান্টিটি কি বলেছে যে 6টা লেবু 1 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 6টা লেবু সে 1 টাকায় বিক্রি করছে। এতে তার কি হচ্ছে না 20% লোকসান হচ্ছে, অর্থাৎ 100 টাকার জিনিস সে 80 টাকায় বিক্রি করছে। তা সবার প্রথমে যে লোকসান হবে বা লাভ হবে সেটা আমরা নিচে লিখব। তাহলে 80 টাকাতে সে বিক্রি করছে যেহেতু তার 20% লোকসান হচ্ছে। এরপরে যেটা করব যে টাকায় কটা লেবু বিক্রি করলে 20% লাভ হবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তার যে লাভ বা লোকসান হচ্ছে সেটা আমরা ওপরে লিখব। 20% লাভ হচ্ছে অর্থাৎ 100 টাকার জিনিস সে 120 টাকায় বিক্রি করছে। এরপর আমরা যেটা করব ক্যালকুলেশন করো। দেখো 6 দিয়ে যদি তোমরা কাটো তাহলে কত হচ্ছে 20, আর 20 যদি এখানে কাটো 4, তাহলে 4 এদিকে চলে আসবে। 4 যদি এদিকে চলে আসে তাহলে আমাদের দাঁড়ায় 4 আর এদিকে দাঁড়ায় 1, অর্থাৎ এখন আমরা বলতে পারি সেই ব্যক্তি কটা লেবু বিক্রি করবে 1 টাকায়, না সেই ব্যক্তি 1 টাকায় 4টে লেবু বিক্রি করবে। আর এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে টাকায় কটা লেবু বিক্রি করতে হবে, টাকায় 4টে লেবু তাকে এখন বিক্রি করতে হবে। তো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। দেখো এর পরের প্রবলেমটা বলেছে এক ব্যক্তি 100 টাকায় 20টা আপেল বিক্রি করে 20% লাভ করে। ভালো। এরপরে বলেছে সে 100 টাকায় কটা আপেল কিনেছিল। দেখো কোশ্চেনটা একটু আলাদা কিন্তু আমরা একই রকমভাবে সলভ করব। যেমন আমরা সবার প্রথমে যেটা করে নেব যে কোয়ান্টিটিগুলোকে আমরা একদিকে করে নেব আর রুপিসগুলোকে আলাদা করব। তাহলে কোয়ান্টিটি আর রুপিসকে আমরা প্রথমে আলাদা করে নিলাম। দেখো বলেছে 20টা আপেল সে বিক্রি করেছিল কত টাকায়, না 20টা আপেল সে বিক্রি করেছিল 100 টাকায়। এতে তার কী করেছে, এতে সে 20% লাভ করেছে। তাহলে 20% সে লাভ করছে, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি সে 100 টাকার জিনিস বিক্রি করেছিল 120 টাকায়। তবে সে এখান থেকে আমরা কস্ট প্রাইস পেয়ে যাবো। আমরা সবার প্রথমে যেটা করব সেটা এখানে লিখে নিলাম। এরপরে বলছে সে 100 টাকায় কটা আপেল কিনেছিল। দেখো এরপরে আমাদেরকে বলে দেয়নি যে সে টাকায় কটা কিনেছিল বা কী। তো এখান থেকে দেখো কিভাবে সলভ করব, না এই 20 আর এই 100 যদি কাটো তাহলে হয় 25, 5 দিয়ে যদি 120 কাটো তাহলে হয় 24। তাহলে আমাকে এখান থেকে বলেছে কি যে সে 24 টাকা, অর্থাৎ আমরা এখান থেকে ধরে নিচ্ছি সে 24টা আপেল 100 টাকায় কিনেছিল। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে সে 24 টাকায় 100টা আপেল কিনেছিল, কারণ এটা এখন আমাদের কস্ট প্রাইস রয়েছে। এটা আমাদের কি রয়েছে এক্ষেত্রে, কস্ট প্রাইস অর্থাৎ সিপি। এটা আমাদের সিপি অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সে 24টা আপেল কিনেছিল, 100 টাকা দিয়ে 24টা আপেল কিনেছিল। আর আমাদের কোশ্চেনও চেয়েছে সে 100 টাকায় কটা আপেল কিনেছিল। সে 100 টাকায় 24টা আপেল কিনেছিল। আশা করি বুঝতে পেরেছো প্রবলেমটা কীভাবে সলভ করলাম আমরা। তো চলো এরপর আরও একটা প্রবলেম আমরা সলভ করি। যেমন বলছে 40 টাকায় 45টি লেবু বিক্রি করে 20% ক্ষতি হয়, তবে 24 টাকায় কটা লেবু বিক্রি করলে 20% লাভ হবে। কি করব না দেখো
প্রথমে আমরা যেটা করে নেব, কোয়ান্টিটিগুলোকে আমরা একদিকে করে নেব, রুপিসটাকে আমরা আলাদা রাখব। কোয়ান্টিটি বলছে 40 টাকায় 45টা লেবু, অর্থাৎ 45টা লেবু সে বিক্রি করেছিল কত টাকায়, না সে বিক্রি করেছিল 40 টাকায়। এরপরে বলেছে সে 20% ক্ষতি হয় তাতে, তাহলে তার আমরা বলেছিলাম প্রথমে যে লাভ বা লোকসান হবে সেটাকে আমরা নিচে লিখব। 20% ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকার জিনিস সে 80 টাকায় বিক্রি করে। এরপরে বলেছে তাকে কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাভ হচ্ছে, অর্থাৎ 100 টাকার জিনিস সে 120 টাকায় বিক্রি করছে। এবার এখান থেকে দেখো কি বলেছে, বলছে একে 24 টাকায় কটা লেবু বিক্রি করতে হবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কি দাঁড়াচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 8 দিয়ে হচ্ছে 5, 5 দিয়ে যদি এটা কাটো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 9। এবার দেখো এখানে আমাদের দাঁড়াচ্ছে সে 9টা লেবু 12 টাকা দিয়ে বিক্রি করবে, 9টা লেবু 12 টাকা দিয়ে বিক্রি করবে, কারণ এটা এখন আমার হয়ে গেছে এসপি। দেখো আগের অঙ্কে এটা ছিল আমার সিপি, ভালো করে বুঝবে একটু মন দিয়ে এই জায়গাটা। আগের অঙ্কে এটা আমার ছিল 24 টাকায় 100টা সে কিনেছিল, কারণ এটা ছিল আমার সিপি। কারণ তোমরা জানো যে এসপি থেকে যখন আমাদের সিপি বার করতে হয়, অর্থাৎ আমি যদি এখানে লিখি যে কোনো বস্তুর আমরা যদি এসপি জানি, অর্থাৎ কোনো বস্তুর এসপি জানলে সেখান থেকে আমরা সিপি বার করতে গেলে এসপিকে গুণ করতে হয় 100 যে পার্সেন্টটা লাভ বা লস হচ্ছে সেটা, অর্থাৎ 100 থেকে যোগ অথবা বিয়োগ সেই প্রফিট পার্সেন্ট অথবা লস পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট অথবা লস পার্সেন্ট। তা এক্ষেত্রে দেখো আমাদের এখানে 100 আছে, আমার কি এখানে 100 আছে আমার এসপি, অর্থাৎ 100 আমার এসপি আছে এখানে। দেখো 100টা হচ্ছে আমার সেলিং প্রাইস, কারণ 20টা আপেল সে 100 টাকা দিয়ে বিক্রি করেছিল। এরপরে আমরা এই এসপি থেকে সিপি বার করেছিলাম, তার জন্য দেখো আমরা 100 দিয়ে গুণ করেছিলাম আর সে 20% লাভ করেছিল, তাই 100 যোগ 20% করেছিলাম, তাই 120 হয়েছিল। অতএব আমাদের এখানে এটা সিপি বেরোলো। এরপরে দেখো আবার যখন কস্ট প্রাইস দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের যখন বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্য পেলাম, তাহলে এখান থেকে আমরা এটা কী পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য। আর যখন আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকবে আমাদের সেখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে, তখন আমাদের ক্রয় মূল্যকে গুণ করতে হয় কত দিয়ে, না সেক্ষেত্রে 100 নিচে চলে যায় আর ওপরে চলে যায় 100 প্লাস যে বা মাইনাস, যেটা প্রফিট পার্সেন্ট হলে প্লাস বা লস পার্সেন্ট হলে তাহলে হচ্ছে মাইনাস এইটা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের একটা এসপি কেন বেরোচ্ছে, আমাদের প্রথমে 40 টাকায় সে বিক্রি করেছিল, প্রথমে 40টা বিক্রয় মূল্য দাঁড়ালো, তারপরে সেটা আমরা প্রথমে 80টাকে নিচে লিখেছিলাম, কারণ 100 আমরা কেটে দিচ্ছিলাম বলে আমরা আলাদাভাবে আর লিখছিলাম না, তাহলে এই 80টা দিয়ে আমরা কী পেলাম, সিপি। সিপির থেকে তারপরে আবার আমরা বলেছে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, তারপরে আবার 120 দিয়ে গুণ করেছি, তার জন্য সিপি থেকে আবার সেটা কনভার্ট হয়ে গেল কিসে, এসপিতে। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটা বলতে পারি যে 9টা লেবু সে 12 টাকা দিয়ে বিক্রি করেছিল। তাহলে এই পাশে এখন যে রুপিসটা আছে এটা বিক্রয় মূল্য, অর্থাৎ 12টা একটা বিক্রয় মূল্য, তাহলে আমরা বলতে পারি 9টা লেবু সে 12 টাকায় বিক্রি করেছিল। আশা করি বুঝতে পেরেছো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে ডিফারেন্স কোথায়। তো চলো, 9টা লেবু সে 12 টাকা দিয়ে বিক্রি করেছিল, কিন্তু আমাদের এখানে দেখো কোশ্চেনে কি বলেছে যে 24 টাকায় সে কটা লেবু বিক্রি করবে। তাহলে যেহেতু আমার 12 টাকায় 9টা বিক্রি করছে, তাহলে 24 টাকায় কটা হবে, তাহলে 24 টাকা বলতে আমার এখানে 12-র সাথে 2 গুণ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 24 টাকায়। যেহেতু 2 গুণ ওইদিকে হয়েছে তাহলে 2 এদিকেও গুণ করে দাও, তাহলে কটা দাঁড়াচ্ছে 18। তাহলে আমরা বলতে পারি সে 24 টাকায় 18টা লেবু বিক্রি করছে। তাহলে সে 24 টাকায় কটা লেবু বিক্রি করবে, 18টা লেবু বিক্রি করবে, তবেই তার 20% লাভ হবে। তো আশা করি বুঝতে পেরেছো এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করলাম। তো এই ধরনের প্রবলেমগুলো যদি এরপরে তোমাদের এক্সামে আসে তাহলে আমি আশা করব যে তোমরা খুব সহজেই এই অ্যান্সার দিতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে এই অ্যান্সারগুলো দিতে পারবে। তো চলো এরপরে আমরা আর একটা প্রবলেম সলভ করি। পরের অঙ্কটা বলছে একটা দ্রব্য 625 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হবে 425 টাকায় বিক্রি করে সেই পরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা। তো দেখো এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করব। বলছে প্রথমে বলছে একটা দ্রব্য 625 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ দ্রব্যটার সেলিং প্রাইস হচ্ছে 625 টাকা। এরপরে বলেছে যে পরিমাণ
লাভ বা ক্ষতি হয়। আমরা জানি না কত লাভ হচ্ছে বা কত ক্ষতি হচ্ছে, আমরা ধরে নিলাম এক্স টাকা তার লাভ হচ্ছে, এক্স টাকা তার লাভ হচ্ছে, অর্থাৎ তার এক্স টাকা ক্ষতিই হবে, কারণ এখানে ক্ষতি আর লাভের পরিমাণ সমান বলেছে। তাহলে তার এক্স টাকা যদি লাভ হয় তাহলে এক্স টাকাও তার ক্ষতি হবে। তাহলে এখান থেকে দেখো কোনো দ্রব্য বিক্রি করার পর তাতে যদি লাভ হয় তাহলে সেখান থেকে ক্রয় মূল্য বেরোয় কি না, বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান কী বেরোয়, ক্রয় মূল্য। এরপরে কি বলেছে, বলছে 425 টাকায় বিক্রি করে সেই পরিমাণ ক্ষতি হয়, অর্থাৎ এক্স টাকা ক্ষতি হয়। 425 টাকায় বিক্রি করার ফলে 425 টাকায় বিক্রি করে তার এক্স পরিমাণ ক্ষতি হচ্ছে। আর এখান থেকে ক্রয় মূল্য কীভাবে বার করতে পারি না, 425 টাকা ক্রয় মূল্য, তার থেকে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে আমাদের ক্রয় মূল্য পেয়ে যায়। তাহলে এখন এই দুটোই হয়ে গেল আমাদের ক্রয় মূল্য, অতএব এই দুটোকে আমরা সমান বলতে পারি। তো এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা কী পাবো না, দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্সের মান পাচ্ছি, এই এক্স এদিকে নিয়ে আসলে পরে আমাদের কী দাঁড়াচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু 625 মাইনাস 425, অর্থাৎ এটা সমান হচ্ছে 100, অর্থাৎ 2 দিয়ে যদি 100 কেটে দাও তাহলে হচ্ছে কত 50, অর্থাৎ এক্স ইজিক্যাল টু, সরি ক্যালকুলেশনটা ভুল হয়েছে, এখান থেকে বিয়োগ করলে এটা হয় 200, 2 দিয়ে যদি কাটা হয় তাহলে দাঁড়ায় আমাদের 100, অর্থাৎ আমরা বলতে পারি এক্সের মান তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে না, এক্সের মান দাঁড়াচ্ছে এখানে এক্স ইজিক্যাল টু 100, অর্থাৎ আমাদের লাভও হচ্ছে 100 টাকা 625 টাকায় বিক্রি করলে, আর ক্ষতি হচ্ছে আমাদের 100 টাকা। এবার এখান থেকে বলেছে দ্রব্যটার ক্রয় মূল্য কত, যে কোনো একটা ইকুয়েশনে তোমরা এক্সের মান বসিয়ে দাও তাহলে দেখবে আমাদের ক্রয় মূল্য পেয়ে যাবে। তো দেখো আমি এখানে এই ইকুয়েশনটাতে এক্সের মান বসাচ্ছি, অর্থাৎ এক্সের মান যদি এই ইকুয়েশনে বসায় তাহলে 625 মাইনাস এক্স মানে অর্থাৎ 100 সমান কত হচ্ছে 525 টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত বেরোলো 525 টাকা। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ধরনের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব। সো গাইজ, আমি আশা করছি আজকের ক্লাসে আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম সেই প্রবলেমগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমি আশা করব এই প্রবলেমগুলো যদি এক্সামে আসে তাহলে তোমরা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এই প্রবলেমগুলোর অ্যান্সার দিতে পারবে। তো চলো আজকের মতন ক্লাসটাকে আমরা এখানেই শেষ করি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সো গুড বাই ফ্রেন্ডস।